হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সারাস হুইসপার। আমি আছি সারা আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। আজ শুনবেন উপন্যাসটির অন্তিম পর্ব। তুই ঈশানকে ডিভোর্স লেটার পাঠিয়েছিস মেহু? রাগান্বিত স্বরে বলে মুগ্ধ। হ্যাঁ, পাঠিয়েছি। কেন? মুক্তি পেতে। সবকিছু এতই সহজ তোর কাছে? সবকিছু অত কঠিনও নয় আপায়। আর তোর বাচ্চাটা, তার কি হবে? একজন বাচ্চার জন্য তার মায়ের ভালোবাসার সাথে সাথে বাবার স্নেহ ও সমান পরিমাণে দরকার। যে বাবা জন্মানোর আগেই সন্তানকে অস্বীকার করে, সেই বাবার দরকার জীবনে আমার নেই। বাচ্চামো করছিস তুই মেহু? ভবিষ্যৎ একবার ভাব। আমার জীবনের এইটুকু সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো না পাই? এই অধিকারটাও কি আমার নেই? ছেলেটা মরে যাবে মেহু, তোকে ছাড়া। এই তো 1 মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল। এখনো সে সুস্থ নয়। এর মধ্যে কি এসবের খুব দরকার ছিল? হাসপাতাল? কি হাসপাতালে ভর্তি ছিল? কার কথা বলছো তুমি আপাই? ঈশান। আমরা চলে আসার পর ঈশান নিজের ভুল বুঝতে পেরেছে। তোকে কোথাও খুঁজে পাচ্ছে না। না পেয়ে চিন্তায়, আত্মগ্লানি ও অপরাধ বোধে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে সে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। অবস্থা খুবই করুণ। ইভান অনেক কষ্ট করে ঈশানকে সামলেছে। পায়ে চলার ক্ষমতাটুকু নিয়েও ঈশানের শরীরে আর নেই মেহু। তুমি আমাকে আগে বলনি কেন আপাই? আজ কে ওই আম্মুকে বাজারের দোকান থেকে কল করেছিলাম, সেই বলল সবটা। আর 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 একটা কথাও আছে। কি? উম, ভাইয়া আর বেঁচে নেই। বহু কষ্টে নিজের কান্না আটকে কথাটা বলে মুগ্ধ। যতই দোষী হোক না কেন, আরফিন তো তার আপন বড় ভাই। সেই বড় ভাইয়ের মৃত্যুর খবর 1 মাস পর সে জানতে পেরেছে। ভেতরটা যেন কষ্টে তার ফেটে যাচ্ছে। ভাইটাকে শেষ দেখাও সে দেখতে পেল না। মুগ্ধের কথা শুনে অন্তরটা যেন কেঁপে ওঠে মেহুর। এটা কি শুনল সে? ঠিক শুনল? আরফিন ভাই আর বেঁচে নেই? ধপ করে বিছানায় বসে পড়ে মেহু। চারপাশ কেমন শূন্য শূন্য লাগছে তার। ভাগ্যে পরিণাম হিসেবে বিচ্ছেদ থাকলেও একসময় তো ওই মানুষটাকেই নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবেসেছিল মেহু। আজ হয়তো মনে কোনো ভালোবাসা নেই, কিন্তু একটা স্মৃতি জড়িত আবেগ সেটা তো থাকবেই। মেহুকে ওইভাবে বসে পড়তে দেখে ওর কাছে এগিয়ে আসে মুগ্ধ। সাবধানে মেহু, ঠিক আছিস? কি হয়েছে মেহু, কথা বল। আরফিন ভাইয়া। ডুকরে কেঁদে ওঠে মেহু। মেহুকে কাঁদতে দেখে নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারে না মুগ্ধ। বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে সেও কেঁদে ওঠে। এক জরুরি দরকারে ওদের কাছে আসছিল সাজিদ। দরজার কাছে এসে পৌঁছাতে ভেতর থেকে এমন কান্নার আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় সে। তড়িঘড়ি ঘরে প্রবেশ করে। কি হয়েছে মুগ্ধতা? এভাবে কাঁদছো কেন? সাজিদের কথায় মুখ তুলে তাকায় মুগ্ধ। চোখের জল মুছিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে সে। কি হয়েছে? তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? শরীর খারাপ নাকি? কিছু না। আপনি এই সময়? একটা সিরিয়াস খবর আছে। কি? ঈশানকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ আশঙ্কাজনক। মানে? আমার মনে হয় মেহেকের একবার যাওয়া উচিত। ওরা মেহেকের দিকে তাকায়। মেহেকের শরীরটা কেমন আনচান আনচান করছে। এই অবস্থায় এত স্ট্রেস সে নিতে পারছে না। এই অবস্থায় অতটা জার্নি ও কি করতে পারবে? আমি পারবো আপাই। আমি যাব। আমাকে নিয়ে চলো। সাজিদ ভাইয়া, আপনি তাহলে মেহুকে নিয়ে রওনা দিন। আর তুমি মুগ্ধ? পরে ঠিক যাব। এদিকে তো হঠাৎ সব ফেলে যাওয়া যায় না। আর আপনারা দেরি করবেন না প্লিজ। আচ্ছা, সাবধানে থেকো। সাজিদ মেহুকে নিয়ে রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। ডক্টর, আমার ছেলের কি অবস্থা? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন বুশরা বেগম। এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি? কিন্তু মনে হচ্ছে হয়তো পেশেন্ট নিজেই বাঁচতে চাইছে না। ইভান তৎক্ষণাৎ ডাক্তারের কলার চেপে ধরে বলে ওঠে, লিসেন ডক্টর, আমার ভাইকে আমি সুস্থ দেখতে চাই। তার জন্য যত টাকা লাগে লাগুক, বাট আই ওয়ান্ট টু সি হিম ফিট অ্যান্ড ফাইন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
ইউ উইল গিভ আওয়ার বেস্ট, মিস্টার ইভান। ডাক্তার কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সরে পড়ে সেখান থেকে। হঠাৎ এক নারীর তীব্র চিৎকারে চমকে পিছন ফিরে তাকায় সবাই। দেখে স্ট্রেচারে করে সেই মেয়েকে নিয়ে এগিয়ে আসছে দুইজন হাসপাতালের স্টাফ। ইভানের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে মেয়েটি আর কেউ নয়, তাদেরই বাড়ির ছোট বউ মেহেক। গাড়ি করে আসার সময় শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে পারেনি মেহুর শরীর। গাড়িতেই হঠাৎ জল ভেঙে যায় তার। প্রচন্ড রকম যন্ত্রণা ভোগ করছে সে। সঙ্গে সঙ্গে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। বাইরের সবাই চিন্তিত, কোথা থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না। মেহেক এখানে এলো কোথা থেকে? আমি বলছি মিস্টার ইভান। সাজিদ এগিয়ে এসে বলে। আপনি? আমি সাজিদ। মুগ্ধ তো আমাকে চেনে। মুগ্ধ? আপনি আমার মুগ্ধকে কি করে চেনেন? আগে আমার ফ্যামিলি ওদের পাড়ায় থাকতো। আমার মনে হয় এখন মুগ্ধতা আমাকে কি করে চিনলো এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট মেহেকের সম্পর্কে জানাটা। মেহেক এখানে মোটেও ফিরতে চায়নি, ফিরেছে শুধু ঈশানের কথা শুনে। এতদিন কোথায় ছিল সে? এদিকে আমার ছেলেরা ওই দুই বোনের জন্য শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে তারা তো দিব্যি সুখেই আছে। বসরা বেগম চিৎকার করে বলে ওঠেন। উত্তরে মুচকি হাসে সাজিদ। তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, একটু ভুল বললেন ম্যাডাম, সুখে আপনার বৌমারাও ছিল না, না নিজের স্বামীদের কাছে আর না নিজের স্বামীদের থেকে দূরে। আপনারা হয়তো জানেন না, মেহেকের বাচ্চাটা খুবই দুর্বল। তারপর আবার 8 মাস পড়ার আগেই জল ভেঙে গেছে, মানে বেবি প্রিম্যাচিওর হবে। ডক্টর তাকে অনেক সাবধানে থাকতে বলেছিল। তবুও এই অবস্থাতে সে এতটা পথ জার্নি করে এসেছে শুধুমাত্র আপনার ছেলের জন্য, তার স্বামীর জন্য। মেয়েরা বড়ই অদ্ভুত হয় জানেন তো। এরা স্বামীর ওপর অভিমান করে দূরে সরে যেতে পারলেও সেই স্বামীরই কোনো কষ্টের কথা শুনলে তারাই পাগল প্রায় হয়ে ওঠে। তাদের কথার মাঝখানে ওটি থেকে এক ডাক্তার বেরিয়ে আসে। পেশেন্টের কি অবস্থা ডাক্তার? ইভান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে। সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। মা ও বেবির মধ্যে একজনকেই বাঁচানো সম্ভব। ডক্টরের কথা শুনে ধপ করে পাশের চেয়ারে বসে পড়ে বুশরা বেগম। প্লিজ একটু তাড়াতাড়ি ডিসিশন দিন, আপনারা কাকে বাঁচাতে চাইছেন? মিস্টার ইভান, আপনার ভাইয়ের জ্ঞান ফিরেছে। পাশ থেকে একজন নার্স এসে জানায় তাদের। ইভান এগিয়ে যায় নিজের ভাইয়ের কেবিনের দিকে। ভিতরে গিয়ে দেখে চোখ পিটপিট করে তাকাচ্ছে ঈশান। মেহেক ফিরে এসেছে ঈশান। ইভানের কথা শুনে চোখ বড় হয়ে যায় ঈশানের। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। হঠাৎ করে বাঁচার ইচ্ছাটা যেন আবার জেগে ওঠে তার মধ্যে। দুর্বল শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করে সে, কিন্তু ব্যর্থ হয়। মুখের অক্সিজেন মাস্কটা সরিয়ে ফিসফিস করে কথা বলার চেষ্টা করে সে। কোথায় মেহেক, কোথায় ভাই? ওর ডেলিভারি হবে, ওটিতে আছে। ডেলিভারি এখন? জল ভেঙে গেছে গাড়িতে আসতে গিয়ে, কিন্তু ইমিডিয়েট তোকে একটা ডিসিশন নিতে হবে ভাই। কি? ডাক্তার বলছে মা আর বেবির মধ্যে একজনকেই বাঁচানো যাবে। তুই কাকে বাঁচাতে চাস? ইভানের কথা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় ঈশানের। এত বড় একটা সিদ্ধান্ত কি করে নেবে সে? বউ এবং বাচ্চা দুজনেই যে তার বড্ড প্রিয়, তাদের মধ্যে একজনকে সে কিভাবে বেছে নেবে? সব আমার জন্যই হয়েছে ভাইয়া। আজ আমার জন্যই মেহেক আর আমার সন্তানের এই অবস্থা। কেমন বাবা আমি বলতে পারো, যে কিনা নিজের সন্তানকেই অস্বীকার করে? আমার বাচ্চাটা যদি আজ আমায় ছেড়ে চলে যায় ভাইয়া, তাহলে আমি কি করে নিজেকে ক্ষমা করব? মেহেক আর আমার সন্তান দুজনকেই আমার কাছে এনে দাও না ভাইয়া, আমি বড্ড আগলে রাখবো তাদের। হাউমাউ করে কেঁদে ওঠে ঈশান। দেখুন, আপনারা প্লিজ তাড়াতাড়ি বলুন, আপনারা কাকে বাঁচাতে চান, মা নাকি বেবি? আপনি আমার স্ত্রীকে বাঁচান ডক্টর, আর যদি সম্ভব হয় তাহলে আমার বাচ্চাটাকেও। দুজনকে বাঁচানো সম্ভব নয়, তবুও আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব। ওটির বাইরে লাল বাতিটা নেভার সাথে সাথেই করিডোরে উপস্থিত সবার হৃদস্পন্দন যেন থমকে গেল। দরজা ঠেলে ডাক্তার বের হতে ঈশান হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে প্রায় পাগলের মতো এগিয়ে গেল। তার ফ্যাকাশে মুখ,
চোখের নিচে কালচে দাগ আর কাঁপতে থাকা হাত দুটো স্পষ্টতই বলে দিচ্ছিল এই কয়েক ঘন্টা তার উপর দিয়ে কি ভয়ানক ঝড় বয়ে গেছে। ডক্টর, আমার মেহেক, আমার বাচ্চা, ওরা ঠিক আছে তো? বলুন না। ঈশানের কণ্ঠস্বর কান্নায় বুজে আসছিল। ডাক্তার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ঈশানের কাঁধে হাত রেখে বলেন, মিস্টার ঈশান, শান্ত হন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। ৮ মাস পড়ার আগেই অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক ধকলের কারণে মেহেকের প্রিম্যাচিওর ডেলিভারি করাতে হয়েছে। তবে ঈশ্বরের কৃপায় মা এবং সন্তান দুজনেই বেঁচে আছে। ডাক্তারের এই এক কথায় ঈশানের বুকে যেন এক বিশাল পাথর নেমে গেল। কিন্তু ডাক্তারের মুখের গম্ভীর ভাবটা কাটল না। তিনি আবার বললেন, বেবি গার্ল হয়েছে, কিন্তু ৮ মাসের আগেই জন্ম হওয়ায় বাচ্চাটা প্রচন্ড দুর্বল এবং ওজনও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে তাকে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রাখতে হবে। আর মেহেকও প্রচন্ড শকড। তাকে আমরা কেবিনে শিফট করছি। মেডিসিনের তীব্র গন্ধে ভরা করিডোরে এক কোণে দাঁড়িয়ে সাজিদ পুরো দৃশ্যটা দেখছিল। সে ধীর পায়ে ইভানের সামনে এসে দাঁড়ালো। ইভানের চোখ দুটো তখন রাগে, ক্ষোভে আর অজানা আশঙ্কায় লাল হয়ে উঠেছে। সে এক ঝটকায় সাজিদের কলার চেপে ধরে তাকে হাসপাতালের দেয়ালে পিষে বলল, মুগ্ধতা কোথায় সাজিদ? আমার স্নোফ্লেক কোথায়? ইভানের কণ্ঠস্বর নিচু হলেও তা ছিল হাড় হিম করা। তুই ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নইলে এই হাসপাতালেই তোকে পুঁতে ফেলবো। সাজিদ ভয় পাওয়ার পাত্র নয়। সে ইভানের চোখের দিকে তাকিয়ে সোজা শান্ত গলায় বলল, লুকিয়ে আমি রাখিনি মিস্টার ইভান চৌধুরী। সে নিজে থেকেই আপনার এই ভালোবাসার খাঁচা থেকে মুক্তি পেতে পালিয়ে গিয়েছিল। কিন্তু সে পালিয়ে গেলেও একটা জিনিস সাথে করে নিয়ে গেছে। কি বলতে চাচ্ছিস তুই? পরিষ্কার করে বল। ইভানের হাতের গ্রিপ আরো শক্ত হলো। সাজিদ একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মুগ্ধতা অন্তঃসত্ত্বা, সে পোয়াতি। আপনার সন্তান বড় হচ্ছে তার শরীরে। সে চায়নি আপনার এই বিষাক্ত প্রতিশোধের আগুন তার বাচ্চার উপর এসে লাগুক, তাই সে দূরে চলে গেছে। সাজিদের এই একটা বাক্য ইভানের পায়ের তলার মাটি এক নিমেষে সরিয়ে দিল। ইভানের হাত আলগা হয়ে সাজিদের কলার ছেড়ে দিল। তার চোখ দুটো পলকের জন্য জলে ভরে উঠল। কিন্তু পরক্ষণেই সেই চোখের কোণে ফুটে উঠল এক চরম উন্মাদনা, এক জেদ। মুগ্ধতা, তার জীবনের একমাত্র নেশা। সে গর্ভবতী, আর সে এই অবস্থায় তাকে ছাড়া একা লড়াই করছে। কোথায়ও? ইভান ফিসফিস করে জিজ্ঞেস করল। পাহাড়ে, একটা ছোট পাহাড়ি গ্রামে আছে। সেখানে এক বৃদ্ধ দম্পতির আশ্রয় আছে ও। সাজিদ নিজের কলারটা ঠিক করতে করতে বলল, মেহেকের এই অবস্থা দেখে আমার মনে হলো আপনাদের ভাইদের এই পাগলামি এবার বন্ধ হওয়া দরকার। সাজিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, হনহন করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। ইভান পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে নিজের বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল, তুমি ভেবেছিলে আমার থেকে আমার সন্তানকে নিয়ে দূরে থাকবে বেব? আমি আসছি মুগ্ধতা। এবার তোমাকে এমন ভাবে আমার অস্তিত্বের শিকল দিয়ে বাঁধবো যে মুক্তি পাওয়ার ক্ষমতা স্বয়ং মৃত্যুরও থাকবে না। ইভান দ্রুত ঈশানের কাছে গেল। ঈশান, নিজেকে সামলা, মেহুর পাশে থাক। আমি আমার মুগ্ধতাকে নিয়ে আসতে যাচ্ছি। আমাদের চৌধুরী বংশের রক্তকে আমি ওই পাহাড়ে একা মরতে দেব না। রাতের অন্ধকার চিরে ইভানের কালো গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল পাহাড়ি হাইওয়ের দিকে। এদিকে হাসপাতালে স্পেশাল কেবিনে মেহেকের জ্ঞান ফিরেছে। তার ফ্যাকাশে ঠোঁট দুটো শুধুই কাঁপছে। পাশে বসা ঈশান মেহুর একটা হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে চোখের জল ভিজিয়ে দিচ্ছিল। মেহু চোখ মেলে অত্যন্ত দুর্বল গলায় বলে, ঈশান, আমার বাচ্চা, আমার অহনা কই? ওকে দাও আমার বুকে। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা খুলে বুশরা বেগম ভেতরে ঢুকলেন। মেহুর কথা শুনে তিনি কিছুটা গম্ভীর গলায় বলে উঠলেন, মেঘ, বাচ্চা তো এখন এনআইসিইউতে আছে, কাচের বাক্সে। আর শোনো, প্রিম্যাচিওর বাচ্চা, কত ধকল গেছে ওর ওপর।
আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম, নাতনি ভালোই ভালোই ফিরলে চৌধুরী বাড়ির আভিজাত্য ধরে রেখে ওর নাম রাখবো। আমি ওর নাম দিয়েছি আয়না। ঈশান মেহুর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ মেহু, মম যখন এত শখ করে নামটা রেখেছে তখন ওই নামই থাকুক। কি অসুবিধা বলো? তুমি আগে সুস্থ হও। ঈশানের এই উদাসীনতা আর বুশরা বেগমের একতরফা সিদ্ধান্ত মেহুর বুকে তীরের মতো বিঁধল। নিজের সদ্যজাত দুর্বল সন্তানকে দেখার অধিকারটুকুও সে এখনো পায়নি, আর তার আগে তার নিজের পছন্দের নামটা এভাবে কেড়ে নেওয়া হলো তার থেকে। মেহু ঈশানের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তার চোখ দিয়ে নীরবে এক অশ্রুবিন্দু পড়ল, কিন্তু সেই কান্নার আড়ালে মনের কোনো এক গহীন কোণে এক তীব্র অভিমান, বৈষম্য আর ক্ষোভের জন্ম হলো। সে স্পষ্ট বুঝতে পারল এই চৌধুরী ম্যানশনে তার বা তার মতামতের কোনো আলাদা গুরুত্ব নেই। পাহাড়ের বুকে তখন শেষ রাত। শান্ত বাতাসে সোয়েটার বোনার সুতো গোছাচ্ছিল মুগ্ধ। সে শুধু নিজের অবচেতন মনে নিজের পেটে হাত বুলিয়ে ইভানের কথা ভাবছিল। হুট করেই জানলার বাইরে একটা পরিচিত গাড়ির তীব্র ব্রেকের শব্দ হলো। মুগ্ধ তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই গাড়ির হর্ন, এই চাকার শব্দ তার বড্ড চেনা। সে জানলার দিকে এগিয়ে যাওয়ার আগেই ঘরের কাঠের দরজাটা এক প্রচন্ড ধাক্কায় ভেঙে চৌচির হলো। দরজায় দাঁড়িয়ে থাকা দীর্ঘাবয়ব মূর্তিটিকে দেখে মুগ্ধ তার হাতের সুতোর গোলা মেঝেতে পড়ে গড়িয়ে গেল চারপাশে। ইভান চৌধুরী দাঁড়িয়ে আছে, তার চুলগুলো উস্কো খুস্কো, চোখে এক চরম উন্মত্ততা। সে ধীর পায়ে মুগ্ধতার দিকে এগিয়ে আসতে লাগলো। মুগ্ধতা ভয়ে ও আবেগে 2 পা পিছিয়ে গেল। ভেবেছিলে পালিয়ে বাঁচবে স্নোফ্লেক? ইভান একদম কাছে এসে মুগ্ধতার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার এক হাত চলে গেল মুগ্ধতার পেটের ওপর। ইভান চৌধুরীর সন্তানকে তার থেকে লুকিয়ে রাখার শাস্তি তুমি কিভাবে ভুগবে বে? তা কি তুমি আদেও আন্দাজ করতে পারছো? মুগ্ধতা ইভানের বুকে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ইভানের সেই লৌহ কঠিন বাঁধন আগলা পড়ার ক্ষমতা তার ছিল না। সে শুধু ইভানের চোখের দিকে তাকিয়ে নিজের জেদ বজায় রাখার চেষ্টা করল, কিন্তু ইভান তার কোনো কথা বলার সুযোগই দিল না। সে মুগ্ধতাকে এক ঝটকায় কোলে তুলে নিল। তবে ইভানের চোখ এড়ালো না যে সাজিদ এই পাহাড়েও মুগ্ধতার আশেপাশে ঘুরঘুর করছিল। যাওয়ার আগে ইভান তার লোকদের ফোনে ঠান্ডা গলায় একটা অর্ডার দিয়ে গেল, সাজিদের যেন একটা পাও আস্ত না থাকে। মুগ্ধতাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে বেল্ট বেঁধে দিয়ে ইভান নিজে ড্রাইভিং সিটে বসল। তবে ইভান জানত মুগ্ধতার শরীরে এখন এক নতুন প্রাণের স্পন্দন, আর সে কোনো ঝুঁকি নিতে চায় না। গাড়ি স্টার্ট দেওয়ার আগে সে মুগ্ধতার কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, অনেক রাগ অভিমান দেখানোর সুযোগ দিয়েছি বেব, এবার চৌধুরী ম্যানশনে ফেরার পালা। তবে এখনই নয়, ডাক্তার তোমার জার্নি করতে নিশ্চয়ই নিষেধ করবে। এই পাহাড়ের কোলেই আমি থাকবো তোমার সাথে, যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হয়ে আমার সন্তানদের জন্ম দিচ্ছ। গাড়িটাকে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এক নিরাপদ রিসর্টের কাছে গিয়ে থামল সে। ওদিকে ঢাকার হাসপাতালে মেহুর কন্যা সন্তান আয়নাকে নিয়ে নতুন সূত্রপাত ঘটল। অন্যদিকে পাহাড়ের বুকে মুগ্ধতার পেটে চৌধুরী বংশের প্রদীপের বেড়ে ওঠার জন্য ইভানের প্রবাস জীবন শুরু হলো। তুমি যেমন চাইছো তেমনই হবে মম। ইসহাকের সাথেই আমাদের আয়নার বিয়ে হবে। আকস্মিক চেনা কণ্ঠ শুনে পিছনে ফিরে সবাই দেখে দরজায় দাঁড়িয়ে আছে ইভান ও মুগ্ধ। দুজনের কোলে নীল রঙের তোয়ালাতে জড়ানো দুটো ছোট্ট প্রাণ। ওদের দেখে উদ্বিগ্ন হয়ে বলে ওঠেন বুশরা বেগম, বেটা তুমি? মুগ্ধতা? বেটা তুমি মুগ্ধতাকে কোথায় পেলে? আর এই বাচ্চারা? তোমার নাতি মম। ইভানের কথা শুনে সবার মুখে আনন্দের ঝলক খেলে যায়। আবেগপ্লুত বুশরা বেগম ও ইশতিয়াক সাহেব এগিয়ে এসে নাতিদের কোলে নেন। ওলে বাবালে, চৌধুরী সাহেব, আমার নাতিগুলো কি সুন্দর দেখতে হয়েছে গো, একেবারে আমার বেটার ছোটবেলার মুখ বসানো। আজকে আমার কি যে আনন্দ হচ্ছে না গো বউজান, আমার একটা নয়, দুইটা নয়, তিনটা নাতি নাতনির দাদা হইছি গো। বাব্বা ড্যাড,
তাহলে তো আজ আমাদের বিশাল খুশির দিন গো। ইয়ানা হৈ হৈ করে বলে ওঠে। হুম, তাহলে আমিও একটা খুশির খবর দিই। ইনায়া বলে। কি খবর রে? বুশরা বেগম বলেন। মম ড্যাড, তোমরা খুব শীঘ্রই দ্বিতীয়বার নানা নানি হতে চলেছ। কি? সত্যি ইনায়া? ঈশা বলে ওঠে। হ্যাঁ বড় আপু, আগে বলিসনি তো। আসলে এই সবে 1 সপ্তাহ আগেই জানতে পারলাম। কনগ্রাচুলেশনস ইনায়া আপু, মুগ্ধ বলে। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা ভাবি, আমাদের জুনিয়র চ্যামদের নাম কি কিছু ভেবেছো? কি বিগ ব্রো, তুমি কিচ্ছু ভাবনি? না, আসলে আমার ইচ্ছা মুগ্ধই ছেলেদের নাম রাখুক, ইভান বলে। কিন্তু ভাইয়া, আমার একটা আবদার আছে। ঈশান এগিয়ে এসে বলে। কি বল? আমার মেয়ের নাম আমি রাখতে পারিনি, তাই আমার ইচ্ছা আমি আমার এক ভাইপোর নাম রাখি, অবশ্য যদি ভাবির অনুমতি থাকে। অনুমতির কি আছে ঈশান ভাইয়া? আপনি বলুন না কি নাম ভেবেছেন, মুগ্ধ বলে। আমার বড় ইচ্ছা ছিল ভাবি যে আমার মেয়ে হলে তার নাম হবে আয়না, আর ছেলে হলে হবে আহান। আমার ইচ্ছা আমার এই ছোট ভাইপোটির নাম হোক আহান চৌধুরী। বাহ, দারুণ নাম তো। তাহলে আমার ছেলের ঘরের ছোট নাতির নাম হলো আহান চৌধুরী, আর বড় নাতির বুশরা বেগম বলেন। বলো মুগ্ধ, কি নাম ভেবেছ ছেলের? ইভান বলে। আদ্রিয়ান চৌধুরী। দি ইভান চৌধুরীর ছেলে আদ্রিয়ান চৌধুরী। বাহ ভাবি, দারুণ নাম। নামেই কেমন একটা হিরো হিরো ভাইব আছে। ইয়ানা বলে ওঠে। তবে আমারও একটা ইচ্ছা আছে বৌমা, ইশতিয়াক সাহেব বলেন। কি বাবা, বলুন না। আমার চ্যাম্পের জুনিয়র চ্যাম্প দেখা আমার অনেক বছরের স্বাদ। বলতে গেলে অনেক মুহূর্ত আমায় অপেক্ষা করতে হয়েছে ছেলের সম্পূর্ণ সুখের সংসার দেখার জন্য। আমার ইচ্ছা এই ছোট্ট পাড়া বড় নাতিটির ডাকনাম মুহূর্ত হোক। কি বলো তোমরা? খুবই সুন্দর নাম বাবা। তাহলে ওই কথাই রইলো। আমাদের বিগ ব্রো দি ইভান চৌধুরীর 2 পুত্রের নাম যথাক্রমে আদ্রিয়ান চৌধুরী ও আহান চৌধুরী, আর দি আদ্রিয়ান চৌধুরীর ডাকনাম হলো মুহূর্ত, ইনায়া বলেন। মুগ্ধের চোখ যায় মেহুর দিকে। মেহু সোফায় বসে আছে। মুগ্ধের চোখ কুঁচকে আসে। এসে থেকে মেহু একবারও এগিয়ে এলো না তার কাছে। কেন? মনে ভারী খটকা লাগলো মুগ্ধর। সবার চোখ এড়িয়ে এক প্রকার মেহুর পাশে গিয়ে বসে সে। এই মেহু, কি ভাবছিস বলতো? একবারও এগিয়ে এলি না? বোনপদের বুঝি কোলে নেওয়ার ইচ্ছা নেই তোর? না আসলে ওই আর কি, মেয়েকে কোলে নিয়ে আছি তো, তাই আর যেতে পারিনি। তা তোর মেয়েকে বুঝি তুই কোলে নিয়ে থাকবি, আমাকে দিবি না? আমিও তো দেখি আমাদের ছোট্ট পরীটা কেমন দেখতে হয়েছে। মুগ্ধ আয়নাকে কোলে নিয়ে আদর করলো। হ্যাঁ রে মেহু, আমাদের আয়নার তো চোখ জোড়া খুবই সুন্দর হয়েছে রে। কেমন ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে দেখ। আমি গ্যারান্টি দিচ্ছি দেখিস, আমাদের আয়না যখন বড় হবে তখন ওর জন্য ছেলে খুঁজতে হবে না। ছেলে ছেলের পরিবার বাড়ি বয়ে এসে আমাদের আয়নাকে নিয়ে যাবে। ছেলে তো এমনিতেও খুঁজতে হবে না আপাই, শুনলে না মা তখন কি বললেন? ইসহাকের সাথে বিয়ে দিতে হবে আমার মেয়ের। আরে বাবা, তুই মায়ের কথায় অত মাথা ঘামাচ্ছিস কেন বলতো? পরে ঠিক আমি মাকে বুঝিয়ে বলবো, উনি ঠিক শুনবেন দেখিস। সে তো তোমার কথা শুনবেই আপু। তুমি হলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিইও এবং চৌধুরী ম্যানশনের বড় ছেলে দি ইভান চৌধুরীর স্ত্রী। তোমার কথা না ফেলার সাহস কার আছে বলতো? এভাবে কেন বলছিস মেহু? আমি যেমন এ বাড়ির বউ, তুইও তো এ বাড়ির বউ। তবুও আমরা এক নই আপাই। আমাদের গুরুত্ব ও ভূমিকা এই পরিবারে এক নয়। দেখছো না তোমার ছেলেদের পেয়ে সবাই কেমন আমার মেয়েকে ভুলে গেছে। তুই ভুল ভাবছিস মেহু। থাক না পাই, বাদ দাও। মেহু মেয়েকে নিয়ে উপরে রুমে চলে যায়। তার যাওয়ার দিকে অস্বস্তিকে তাকিয়ে থাকে মুগ্ধ। এই কোন মেহুকে দেখছে সে? ইশারা কথায় ধ্যান ফেরে মুগ্ধের। হ্যাঁ রে ইভান, তা তুই এতদিন কোথায় ছিলি? যখনই ফোন হতো খালি বলতি যে বাড়ি গিয়ে সব জানাবি, আর মুগ্ধের খোঁজই বা কোথায় পেলি? এতদিন আমি মুগ্ধের সাথেই ছিলাম। আসলে 1 মাস আগেই ওকে নিয়ে বাড়ি ফিরতে পারতাম, কিন্তু ওর জার্নি করলে অসুবিধা হতো, তাই আমি রিস্ক নিতে চাইনি। সে খুব ভালো করেছিস। কিন্তু তুই মুগ্ধের খোঁজ পেলি কোথায়? সাজিদের কাছ থেকে। আচ্ছা মম, এবার আমরা রুমে যাই, অনেক টায়ার্ড লাগছে। তোরা যা, আমরা এখন আমাদের মুহূর্ত আর আহানকে নিয়ে খেলবো।
ইশতিয়াক সাহেব ও বুশরা বলেন নাতিদের নিয়ে ঘরের দিকে রওনা দেন। ওনাদের কাণ্ড দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। আচ্ছা ইভান, আপনি আমাকে বলেননি তো যে আমার খোঁজ আপনাকে সাজিদ ভাইয়া দিয়েছে? ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়াচ্ছিল ইভান। মুগ্ধের কথা শুনে ভুরু কুঁচকে পিছনে তাকায় সে। কেন? হঠাৎ করে সাজিদ ভাইয়ের কথা মনে হওয়ার কারণ কি? এমনি বললাম। কেন বলতে পারি না? না, সাজিদের শাস্তি সে পেয়ে গেছে বেব। এক পা ভেঙে সে এখন হাসপাতালে ভর্তি। আমার স্নোফ্লেকের দিকে চোখ তুলে তাকিয়েছিল। শাস্তি তো তাকে পেতেই হতো। মানে? সাজিদের ইচ্ছা ছিল তুমি যদি আমায় ডিভোর্স দিতে তাহলে তারপর ও তোমায় বিয়ে করত। হ্যাঁ? আমার তো একবারও তা মনে হয়নি। কয়েক ঘা পড়ার পরেই তার মুখ থেকে নিজেই বেরিয়ে এসেছে কথাটা। ইভান মুগ্ধের কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, তোমারও একটা শাস্তি প্রাপ্য আছে বেব। কি? এই যে তুমি একবারও আমায় জানানোর প্রয়োজন মনে করলে না যে তুমি প্রেগনেন্ট, যার ফলে তোমার প্রায় গোটা প্রেগন্যান্সির সময়টাতে তোমার পাশে থাকার সৌভাগ্য আমার হয়নি। তাই তোমায় আবার প্রেগনেন্ট হতে হবে, যাতে করে আমি তোমার পাশে থাকতে পারি। আসবো মেহু? মেয়েকে ঘুম পাড়াচ্ছিল মেহেক। মুগ্ধের ডাকে দরজার দিকে তাকায়। এসো আপাই, কিছু কথা ছিল। বলো। নিচে তখন ওই কথাগুলো কেন বললি তুই? আমার মেহু তো এমন নয়। তোর কথাতে আমি ছোট চাচির রূপ খুঁজে পেয়েছি। না আপাই, সেরকম কিছু না। তাহলে আমায় বল, কি হয়েছে তোর? এত মনমরা হয়ে আছিস কেন? নাকি এখন এই আপাই তোর এতটাই পর হয়ে গেছে যে তোর মনের দুটো কথা পর্যন্ত সে জানার যোগ্যতা রাখে না? নাকি আমার ছেলেটা তোর নিজের কেউ নয়? মেহুর চোখের কোণায় জল জমে আসে। মেহু গিয়ে জড়িয়ে ধরে তার আপাইকে। আমি সরি আপাই, আমি ওইভাবে তোমায় কথাগুলো বলতে চাইনি। প্লিজ তুমি রাগ করো না। মুগ্ধের মুখে হাসি ফুটে ওঠে। সে তার বোনের কপালে স্নেহের চুমু এঁকে দেয়। তাহলে কেন বললি ওই কথাগুলো? মা যে আমার মেয়ের সাথে ইসহাকের বিয়ের কথাটা বলবেন, সেটা আমি মোটেও ভাবতে পারিনি আপাই। সত্যি বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই ইসহাকের সাথে আয়নার বিয়ে দিতে। আচ্ছা আপাই, আমার মতামতের কি কোনো দাম নেই বলো তো? কে বলেছে দাম নেই? আয়না তো তোর আর ঈশানের ভাইয়ের মেয়ে। তোর অমতে তোর মেয়ের বিয়ে কোনো জায়গায় কিভাবে হবে বল? মতামতের কথা বলছো আপাই? ঈশান বললেন না তখন যে আমার মেয়ের নাম নাকি আমি রেখেছি? আসলে ওই নাম মা রেখেছেন। আমার ইচ্ছা ছিল অহনা নাম রাখার। তুই ঈশানকে বলিসনি? কি বলবো? আমার বলার আগেই তো ওনার মা মিথ্যে করে ওনাকে বলে দেন যে আমার পছন্দের নাম নাকি আয়না। তারপর আমি যখন ঈশানকে বলি, উনি কি বলে জানেন? কি বলেন? বলেন যে মমের যখন ইচ্ছা ওই নামে থাকুক, কি অসুবিধা? আমার ভয় হচ্ছে আপাই, যদি আমার মেয়ের বিয়েটাও ওইভাবেই। ভরসা রাখ মেহু, তোর মতে ইসহাকের সাথে আমাদের আয়নার বিয়ে হবে না। মুগ্ধের কথায় মেহু একটু স্বস্তি পায়। আমার বোনপোড়া কোথায় আপায়? ঘুমাচ্ছে। আম সরি, অনেক অনেক সরি। প্লিজ ক্ষমা করে দাও। আমার কথায় তোমার কষ্ট হয়েছে না গো? মোটেও না। আমি তো জানি যে আমার বোনটা এক নম্বরের পাগলি। রাগ মাথায় উঠলে তার কি বলছে না বলছে খেয়ালই থাকে না। সরি গো আপাই, এই দেখো কান ধরছি। আর কখনো এমন বলবো না, সরি। ঠিক আছে ঠিক আছে, অত ঢং করতে হবে না, যা। এই তো আমার সোনা আপাই, লাভ ইউ। পাগলি একটা। এক বাচ্চার মা হয়ে গেলে তবুও তোর বাচ্চা মা গেল না, আর কোনোদিন যাবেও না। দুই বোন খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা আপাই, তোমার ডেলিভারি কবে হলো? বলতে গেলে 10 দিন আগে। তাহলে 9 মাস পড়ার আগেই তো হলো নাকি? সেই দিন রাতের বেলা হঠাৎ ব্যথা ওঠে। হাসপাতাল যেতে যেতে জলও ভেঙে যায়। তাই ইমিডিয়েট ডেলিভারি করাতে হয়। তবে একটা কথা কি জানিস? কি? বলতে নেই, বাচ্চা দুটো হেলদি ছিল। শুধুমাত্র ছোটটাকে যা একটু অসুবিধার জন্য 8 দিন হাসপাতালে রাখতে হয়েছিল। ওজনটা ওর একটু কম ছিল তাই। যাই হোক, এখন দুজনেই সুস্থ আছে, এটাই অনেক। হুম। আচ্ছা মেহু, ঈশান ভাইয়া কেমন আছে? ঠিক আছেন। জানো আপাই, আমার মনে হয় উনি সত্যিই এখন অনুতপ্ত। যখন আয়না হাসপাতালে ছিল তখন উনি আমায় মানসিকভাবে অনেক সাপোর্ট করেছেন। তোরা সুস্থ থাকলে ভালো রে মেহু। ঈশান ভাইয়া নিজের অনেক ক্ষতি করেছেন, তুইও অনেক সাফার করেছিস। এবার তোরা সুখী হ।
মেহু উত্তরে মিষ্টি হাসি হাসে। মধ্যরাতের অন্ধকারে চারিদিক নিমজ্জিত, চতুর্দিকে নির্জনতা বিরাজমান। মেহু ঘুমাচ্ছিল। হঠাৎ পায়ে ঠান্ডা স্পর্শ পেতে চমকে ঘুম ভেঙে ওঠে তার। উঠে দেখে ঈশান তার পায়ের কাছে বসে কাঁদছে। কি হয়েছে আপনার? এভাবে বসে বসে আছেন কেন? মেহুর কথায় চমকে ওঠে ঈশান। আপনি কাঁদছেন? আমায় কি ক্ষমা করবে না তুমি মেহিক? আমায় ছেড়ে চলে যাবে না তো তুমি আর? এটা কি করছেন ঈশান? পা ছাড়ুন। আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি জানতাম না যে তুমি নিরপরাধ ছিলে। আমি হাত জোড়ো করছি, আমায় দরকার পড়লে তুমি শাস্তি দাও, কিন্তু আমার আমাকে ছেড়ে চলে যেও না। আমি মরে যাব মেহেক, তোমাকে ছাড়া। হ্যাঁ, আমি মরে যাব। মেহুর চোখ ভিজে ওঠে। আমার একটু সময় চাই ঈশান, স্বাভাবিক হতে কিছুটা সময় আমার দরকার। তুমি কি তাহলে আমায় ক্ষমা করলে না মেহেক? আমি আপনাকে শেষ সুযোগ দিয়েছি ঈশান, তবে একটা কথা মনে রাখবেন, যে সবকিছুর ক্ষমা হয় না। জীবনে অনেক সময় আমাদের পরিস্থিতির জন্য অনেক কিছু মানিয়ে নিতে হয়। আমাদের মেয়ের জন্য তার বাবা মা দুজনকেই দরকার। আজ আমিও তোমায় একটা কথা দিচ্ছি মেহিক, একদিন তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে তুমি। দেখো, দেখা যাক। মানুষের জীবন চলমান, সময়ের সাথে তাল মিলিয়ে সে এগিয়ে চলে। মেহু মুগ্ধের জীবনেও আজ অতিবাহিত হয়েছে 5টা বছর। এই 5 বছর সময়ে তাল মিলিয়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আজ ছোট্ট আয়নার 5 বছরের জন্মদিন। অনেক জমকালো আয়োজন করা হয়েছে চৌধুরী ম্যানশনে। আলোকসজ্জায় সেজে উঠেছে চারদিক। আয়না গালে হাত দিয়ে বসে আছে বিছানায়। পাশে সাজতে ব্যস্ত মেহু। মাম্মাম, আমি কোন ড্রেসটা পরবো? ও মাম্মাম, কোনটা পরবো আমি? কি হয়েছে আমার সোনা পাখিটার? এমন গোটা বিছানায় জামা ছড়িয়ে কেন রেখেছো? ঈশান রুমে ঢুকতে ঢুকতে বলে, দেখো না পাপা, মাম্মাম কখন থেকে নিজেই খালি সেজেই যাচ্ছে, আমাকে রেডি করাচ্ছে না। আচ্ছা তুমি বলো, বার্থডেটা তো আমার নাকি? তাহলে আমাকে না সাজিয়ে মাম্মাম নিজেই সেজে যাচ্ছে কেন? ওরে আমার পাকা বুড়িটা রে, এসো দেখি আমি তোমায় আজ তৈরি করে দিই। ওকে, কিন্তু তার আগে বলো আমার বার্থডে গিফট কি দিচ্ছ পাপা? ঈশানের গলা জড়িয়ে ধরে বলে আয়না। কি চাই তোমার মা? আমার একটা ট্যাব চাই। তা তুই ট্যাব নিয়ে কি করবি রে ছোট মেয়ে? ওই সব কিছু হবে না, অন্য কিছু বলো। মেহু চোখ রাঙিয়ে বলে ওঠে মেয়েকে। পাপা, দেখো মা, এই কথাটা কিন্তু মাম্মাম ঠিকই বলেছে। এখন তো তুমি ছোট, বলো। এখন অন্য কিছু চাও, বড় হলে ট্যাব পাবে। তাহলে ইসহাক ভাইয়াকে বলো যে ও ট্যাব ইউজ করতে পারবে না, সেও তো ইউজ করে। ওই হলো, দেখলে তো আমি কেন বলি মেয়েকে ইসহাকের সাথে মিশতে মানা করো। মেয়েকে যে কি সব শেখাচ্ছে দেখো। মেহু বলে। আহা মেহু, দাঁড়াও না, আমি দেখছি। ঈশান বলে, মা এদিকে এসো। ইসহাক ভাইয়া তো তোমার থেকে বয়সে বড়, তাই না? আর তাছাড়াও সে ফ্রান্সে থাকে, সেখানে ধরন আলাদা। তুমি আদ্রিয়ান ও আহানকে দেখো, ওদের কি আছে ট্যাব? না। তাহলে আমাকে একটা চকলেটের বাড়ি বানিয়ে দেবে বাবা? একদম, অবশ্যই। আমার বুদ্ধিমতী মা চাইলে আমি দেব না তা কি হতে পারে? আমি আজই অর্ডার দিচ্ছি। ইয়া, হুররে। আয়না পাপার 2 গালে চুমু খেয়ে রুম থেকে ছুটে বেরিয়ে চলে যায়। মেয়ে যাই চাইবে মেয়েকে সেটাই দিচ্ছ তো, দেখবে এই করে ও একটা বাদর তৈরি হবে, অনেক জেদি হয়ে যাবে ও। মোটেও না, আমার মেয়ে অনেক বুঝদার। ও খুব ভালো মেয়ে হবে, তুমি দেখে নিও। মোটেও জেদ করবে না, সে দেখাই যাবে। ঈশান মেহুকে পিছন থেকে জড়িয়ে ধরে। মেহুর কানে মুখ লাগিয়ে বলে, কি দেখা যাবে? আজকে তোমার যা দেখাচ্ছে, এই দেখে তো আমার 10 রাতের ঘুম উড়ে যাবে। হায়, ধ্যাৎ, নির্লজ্জ কোথাকার, ছাড়ো আমাকে, যত সব ঢং। উফ মেহু, তোমাকে লজ্জা পেলে যা লাগে না, অসভ্য। দরজা খোলা আছে, মেয়ে চলে আসবে। আই লাভ ইউ। হয়েছে হয়েছে, এবার ছাড়ো, তো চলে এলো। আগে উত্তরটা দাও। লাভ ইউ টু। হয়েছে, এবার ছাড়ো। হুম। মুগ্ধ, তুমি এই ওষুধটা খেয়েছো? হ্যাঁ। আর এইটা? হ্যাঁ ইভান, এত হইও না, আমি সব ওষুধ খেয়েছি। ব্যস্ত কেন হচ্ছে বুঝি না। ইউ আর 6 মান্থ প্রেগনেন্ট বেব। আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইউ। আমি তোমার স্বামী, আমি ছাড়া তোমার খেয়াল কে রাখবে শুনি? ওহ বাপরে বাপ, এমন করছো যেন মনে হচ্ছে ফার্স্ট টাইম বাবা হচ্ছ। ভুলে যাও নাকি যে তোমার 2টো বাচ্চা আছে? শোনো, সেই বাচ্চা 2টোই থাকুক আর 10টাই থাকুক, বউ আমার একটাই, আর আমি তার কেয়ার করবই।
আর তাছাড়াও ডাক্তার তোমার যত্ন করতে বলেছে। বাবা না ঠিকই বলেন, ওনার চ্যাম্প একেবারে বউ পাগলা হয়েছে। আমি গর্বিত যে আমি বউ পাগলা। ঠিক আছে, বুঝেছি আমি। ওদের কথার মাঝেই আদ্রিয়ান আর আহান রুমে প্রবেশ করে। পাপা পাপা, আমার হেয়ারটা একটু সেট করে দাও না। আদ্রিয়ান পাপার কাছে আবদার করে। মা মা, তুমি আমার চশমাটা একটু পরিষ্কার করে দেবে। আহান মায়ের কাছে আবদার করে। শুনেছো তোমার বড় ছেলের কথা? এই আদ্র, তুই এত ছোট ছেলে, তোর আবার কিসের চুল সেট করা রে? ভাইকে দেখ কতটা নর্মাল সেজেছে। ও মা, আমি পাপার মতো সাজবো, প্লিজ তুমি না করো না, আই রিকোয়েস্ট। আদ্র বলে। একদম ছেলে আমার মতো সাজবে, অলওয়েজ লুকিং পারফেক্ট। আহান আয়, তোকেও। একেবারে না, একটাকে তোমার মধ্যে বানাচ্ছ বানাও, আর একটাকে টানবে না। আহানকে আমি আমার মনের মতো সাজাবো। হ্যাঁ, আমি মায়ের মনের মতো করে সাজবো, আহান বলে। আর আমি পাপার মতো। ছেলেদের কথায় মুগ্ধ আর ইভান দুজনেই হো হো করে হেসে ওঠে। ছোট্ট পরি, এটা তোমার জন্য। একগুচ্ছ গোলাপ এগিয়ে দেয় ইসহাক আয়নার দিকে। তুমি আমায় লাল গোলাপ কেন দিচ্ছ ইসহাক ভাইয়া? লাল গোলাপ তো হাজবেন্ডরা ওয়াইফদের দেয়। হ্যাঁ, তো তুমিও তো আমার হবু ওয়াইফ, তাই তোমায় দেওয়াই যায়। হবু ওয়াইফ মানে? হ্যাঁ, নানি তো তাই বলেছিল মমকে, আমি শুনেছি। না, আমি তোমায় বিয়ে করব না। না না না। আয়না কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় সেখান থেকে। এই আয়না, কাঁদছিস কেন? দেখ না, আহান ইসাক ভাইয়া বলছে আমি নাকি ওনার হবু বউ। দাদিকে নাকি বলতে শুনেছে আমি ওনাকে বিয়ে করব না। আরে ধুর বোকা, তুই সামান্য এই কথায় কাঁদছিস কেন? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোর বিয়ে ইসহাক ভাইয়ার সাথে হতেই দেব না। সত্যি? সত্যি। এই নে চকলেট খা। থ্যাংক ইউ আহান, ইউ আর দ্য বেস্ট। আহান আর আয়নাকে দূর থেকে দেখছিল মেহ। পাশে দাঁড়িয়ে আছে মুগ্ধ। কি দেখছিস মেহ? দেখছি আমাদের আয়না আর আহানের বন্ডিংটা কত স্ট্রং, তাই না? একেবারে আমাদের মতো। তা তো বটেই। আসলে দুটোই খুব শান্ত, তাই না? আচ্ছা আপাই, এইবার যদি আবার তোমার ছেলে হয়? বলিস না বোন, আমার একটা ফুটফুটে মেয়ে চাই। অহনা নাম হবে তার। আপাই, আমার পছন্দ করা নামটা তোমার মনে আছে? এত ভালোবাসো তুমি আমায়। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছোট বোন, তাকে ভালোবাসবো না তো কাকে বাসবো শুনি? হ্যাঁ রে মেহু, তুই সুখী তো? খুব আপাই। ঈশান আমাকে অনেক ভালোবাসে, জানো আপাই। আমি যখন ওনার কাছে সময় চেয়েছিলাম, উনি একবারও না করেননি। সেদিন থেকে প্রায় 1.5 বছর উনি কখনো একবারের জন্যও আমাকে স্পর্শ করার চেষ্টা পর্যন্ত করেনি। আমি ওনার কাছে হাজার খারাপ ব্যবহার করেছি, ঘরে বাইরে সব জায়গায়। উনি চুপচাপ সহ্য করেছেন। ওনাকে তো কতবার আমি চড় পর্যন্ত মেরেছি। উনি আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। ওনার অনুতপ্ততা আমার মনে ওনার জন্য ভালোবাসা সৃষ্টি হতে বাধ্য করেছে। ওদের কথার মাঝে ঈশান ইভান এসে দাঁড়ায় ওদের পাশে। কি গল্প হচ্ছে ভাবি দুই বোনে? এই তেমন কিছু না। আচ্ছা মুগ্ধ, আফরা, আবিদ, আদ্র, আহান, আয়না আর ইসাক সব বাচ্চারা স্টেজে পৌঁছে গেছে কেক কাটার জন্য। চলো তোমরাও সবাই। কেক কাটার সময় চারিদিকে হৈ হৈ রব, প্রতিটা মানুষের মুখে হাসি বিদ্যমান। আজ জীবনের হাজারো চড়াই উতরাই পেরিয়ে যে যার জীবনে সুখী। এই জন্যই হয়তো বলে জীবনে কখনো হেরে যেতে নেই। আজ যদি নির্মল সেদিন জীবনের কাছে না হেরে যেত, তাহলে হয়তো আজ সেও বাকিদের মতো সুখের ঠিকানা খুঁজে পেত কিছুক্ষণ পর। আচ্ছা বৌমা, তোমাদের জীবন যুদ্ধ না হয় শেষ হলো, এবার আমার নাতি নাতনিদের কবে হচ্ছে সেটাই দেখার পালা। ইশতিয়াক সাহেব মুগ্ধের পাশে এসে বলেন, যা হবে ভালোর জন্যই হবে বাবা। যুদ্ধে যাই হোক না কেন, উপসংহারে আনন্দ থাকলেই হলো। ওই যে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। শুনলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো উপন্যাসটি? অন্তিম পর্বে এসে একটি কমেন্ট করতে ভুলবেন না। তোমার নেশায় মুগ্ধ যাদের ভালো লেগেছে তারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে অন্যান্য উপন্যাসগুলো শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ প্রত্যেককে যারা এতদিন গল্পটা শুনেছেন।